বায়ুজন তৈরি করছে। আর ঠিক সেই সময় এই যাদবপুর বাঘাযতীন অঞ্চলের জিআইএফআই এসএফআই এর কমরেডরা এই সভার আয়োজন করছে। আর আমরা যখন এই সভা আয়োজন করতে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি আমরা যে সংগঠন করি এসএফআই, আমাদের দাদারা আমাদের দিদিরা যে সংগঠন করে, আমাদের ভাগ্যবতীন সংগঠন জিআইএফআই, আমরা আমাদের সংগঠনের প্রাসঙ্গিক পত্র থেকে, আমাদের জন্মলগ্ন থেকে আমরা যে স্লোগান দিয়ে আসছি, উই ওয়ান্ট এডুকেশন ফর অল, সকলের জন্য শিক্ষা চাই। আর তারপরে যখন আমরা বলি সকলের জন্য শিক্ষা চাই, আমাদের মুখ থেকে তার পরবর্তী স্লোগান ভালো করে মুখরিত হয়। আমরা বলি শিক্ষা ক্ষেত্রে শিক্ষা চাই, শিক্ষান্তে কাজ চাই। আর আমরা আজকে বুঝতে পারছি স্বাধীনতার 75 বছরে আমাদের পড়াশোনার ক্ষেত্রে কোথায় দাঁড়িয়ে আছে। স্বাধীনতার 75 বছরে এসে আমরা বুঝতে পারছি পড়াশোনা করার পর যে কর্মসংস্থানের ক্ষেত্র, সেটা আজকে কোথায় দাঁড়িয়ে আছে। আজকে যখন স্বাধীনতার 75 বছর অতিক্রান্ত করছি, তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ভারতবর্ষে 52 বছরের নিরিখে সব থেকে বেশি বেকারত্বের সমস্যা বাড়েছে আজকে 2022 সালে দাঁড়িয়ে। আমরা যখন স্বাধীনতার 75 বছর অতিক্রান্ত করতে যাচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের সরকার আমাদের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য বি.আর. আম্বেদকর যে মৌলিক অধিকার দিয়েছিল, 14 বছরের নিচে সকল ছাত্রছাত্রীদেরকে পড়াশোনার ব্যবস্থা আমাদের দেশের সরকারকে করতে হবে। আর তারপরে আমরা দেখতে পেরেছিলাম স্বাধীনতার 23 বছর পর যখন আমাদের সংগঠন তৈরি হচ্ছে, আমাদের সংগঠন তৈরি হওয়ার পর আমাদের সংগঠনের প্রথম স্লোগান হলো উই ওয়ান্ট এডুকেশন ফর অল, অর্থাৎ আমরা সকলের জন্য শিক্ষা চাই। মানে আমরা বুঝতে পেরেছিলাম স্বাধীনতার 13 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে আমাদের দেশের সরকার আমাদের ভারতবর্ষের সকল ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবন্দোবস্ত করতে পারেনি। আর আজকের দিনে দাঁড়িয়ে থেকেও আমরা বুঝতে পারছি আমাদের দেশের সরকার, আমাদের রাজ্যের সরকার সংবিধানকে অমান্য করে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে এখনো পর্যন্ত সার্বজনীন শিক্ষা ব্যবস্থাকে রূপান্তর করতে পারেনি। এতদূর পর্যন্ত ঠিক ছিল। তৃতীয় বিশ্বের একটা দেশ, যে দেশটা এগোচ্ছে আমরা জানি, তার মধ্যে ভুল ত্রুটি থাকবে, সেই ভুল ত্রুটিকে কাটিয়ে এগিয়ে যাবে আগামী দিনে। হয়তো সকলের শিক্ষা ব্যবস্থা করতে পারবে না, কিন্তু একটা প্রসঙ্গের মধ্যে থাকবে যে আগামী দিনে কিভাবে আমাদের ভারতবর্ষের সকল ছাত্রছাত্রীদেরকে পড়াশোনার আঙ্গিকের মধ্যে আনা যায়, সেই প্রসঙ্গের মধ্যে থাকবে। এই ভাবনা চিন্তা করা যায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে থেকে আমাদের দেশের সরকার সকলের শিক্ষার ব্যবস্থা করতে পারেনি। কিন্তু এই সময়ের মধ্যে থেকে দাঁড়িয়ে যখন স্বাধীনতার 75 বছর অতিক্রান্ত করছি আমরা, তার 1 বছর আগে যখন সারা ভারতবর্ষ জুড়ে কোভিড-19 চলছে, সারা ভারতবর্ষ জুড়ে কোভিড-19কে আড়াল করে যখন বুর্জোয়াদের কাছে, যখন কর্পোরেটদের হাতে শিক্ষা ব্যবস্থাকে বিক্রি করার জন্য ওই গঙ্গাপাড়ের রানী আর ওপারে যমুনাপাড়ের রাজা যখন বলছে ছাত্রছাত্রীদের একমাত্র পড়াশোনার ক্ষেত্র হবে অনলাইন ডিজিটাল মাধ্যম, আর আমরা তখন বলছি অনলাইন পড়াশোনা না, গোটা অনলাইন পড়াশোনার নামে ডিজিটাল ডিভাইডেশন হচ্ছে। আর ডিজিটাল ডিভাইডেশনের কোপে পড়ে আমাদের ভারতবর্ষ, আমাদের পশ্চিমবঙ্গের অসংখ্য ছাত্রছাত্রী নিজেদেরকে পড়াশোনা থেকে সরিয়ে নিচ্ছে। ঠিক সেই পরিস্থিতির মধ্যে থেকে দাঁড়িয়ে থেকে আমরা দেখতে পেলাম, সেই পরিস্থিতির মধ্যে থেকে দাঁড়িয়ে থেকে আমরা দেখতে পাচ্ছি গত বছর জুলাই মাসে আমাদের দেশের সরকার 75 পাতার একটা ড্রাফট নিয়ে আসলো, NEP 2020 নিউ এডুকেশন পলিসি 2020। আর সেই 75 পাতার ছাত্র লেখা থাকলে নরেন্দ্র মোদী লিখলো যে আগামী দিনে কিভাবে আমাদের গোটা দেশের শিক্ষা ব্যবস্থাটাকে কর্পোরেটের হাতে বিক্রি করে দেওয়া যায়। অনেকে আছেন আমার অভিভাবকরা শুনছেন, তারা বলবেন কি হবে নিউ এডুকেশন পলিসি কার্যকরী হলে, বামপন্থী ছাত্র যুব সংগঠন কেন্দ্রীয় সরকার কোনো কিছু গ্রহণ করলে তার বিরোধিতা করে। আমরা বলছি না, আমরা গোটা এসএফআই এই সময়ের মধ্য থেকে নিউ এডুকেশন পলিসিকে আমরা বিরোধিতা করছি, কারণ আমরা আমাদের দেশের ভূগোলকে বাঁচাতে চাই, আমরা আমাদের দেশের ইতিহাসকে বাঁচাতে চাই, আমরা আমাদের দেশের বিজ্ঞানকে বাঁচাতে চাই। আর তার জন্যই আমরা নিউ এডুকেশন পলিসির বিরোধিতা করছি। কি হবে নিউ এডুকেশন পলিসি কার্যকরী হলে? যদি নিউ এডুকেশন পলিসি কার্যকরী হয়, দেখতে পারবেন এই গর্বের যে অঞ্চলে আমরা দাঁড়িয়ে আছি যাদবপুর, এই যাদবপুর মানে যাদবপুর বিশ্ববিদ্যালয়, যদি নিউ এডুকেশন পলিসি কার্যকরী হয়, দেখতে পারবেন রাতারাতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলে যাচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলে কি হচ্ছে?
আদানি ইনস্টিটিউশন অফ হায়ার এডুকেশন। অনেকে বলবে নাম বদলালে কি হবে? আমরা বলছি শুধুমাত্র নাম বদলাবে না, নাম বদলানোর সঙ্গে সঙ্গে আমরা বাংলা ভাষায় একটা কথা বলি, এই অঞ্চলের মানুষ নির্দিষ্ট কাঁটাতারের ওপর থেকে অনেকে এসে শুনছিলাম যে নাম শুধু বদলায় না রে বাপ, তার সঙ্গে সঙ্গে কামও বদলায় দেয় ওরা। আর এই যদি নাম যদি বদলায় তার সঙ্গে কামও বদলে যাবে, ফাংশনিংও বদলে যাবে। যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র বা ছাত্রী প্রত্যেক সেমিস্টারে পড়াশোনা করতে যদি একটু বেশি করে ধরি 2000 টাকা লাগে, 3000 টাকা লাগে, যদি ওই ইনস্টিটিউশনটার নাম বদলে যায় আদানি ইনস্টিটিউশন অফ হায়ার এডুকেশন, তাহলে দেখতে পারবেন সেই বিশ্ববিদ্যালয়ে পড়তে একজন ছাত্র বা ছাত্রীকে প্রতি মাসে 20 থেকে 30,000 টাকা দিয়ে পড়াশোনা করতে হবে। আর তার মানে জ্যোতি বসুরা, বুদ্ধদেব ভট্টাচার্যরা ক্ষমতায় আসার পর, ভারত পশ্চিমবঙ্গের বাম সরকার তৈরি হওয়ার পর তাদের প্রথম লক্ষ্য ছিল যে আমাদের এই পশ্চিমবঙ্গের বুকে প্রতিটি ঘরে যে ল্যাম্পের তলায় বসে উপস্থিত একজন ছাত্র পড়াশোনা করে তার ঘরেও শিক্ষার আলো পৌঁছে দেওয়া হবে। আর তার জন্য দেখতে পেরেছিলাম আমাদের কলোনি পাড়া, তার জন্য দেখতে পেরেছিলাম আমাদের গলির মধ্যে থাকা একটা মহল্লা, তার জন্যই দেখতে পেরেছিলাম একটা ছোট গ্রাম। আর সেই গ্রাম পঞ্চায়েতের মধ্যে ছোট ছোট করে কিছু স্কুল তৈরি হতে শুরু করলো। আর সেই স্কুলগুলোর প্রথম দেয়ালের মধ্যে কাঁচা হরফে লেখা থাকলো নির্দিষ্ট কোন স্কুলের নামের পর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় মানে কোনো বেতন দিতে হয় না, বেতন ছাড়া ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারে। আর আমরা বহুদিন আগেই বলেছিলাম যে নিউ এডুকেশন পলিসির আমরা বিরোধিতা করছি। ওই মমতা ব্যানার্জির যে দলটা আছে, মমতা ব্যানার্জির যে দল, তার ছাত্র সংগঠন টিএমসিপি, তাদের পক্ষে একটা কথাও এই নিউ এডুকেশন পলিসির বিরুদ্ধে কথা বলেনি। আমরা বহুদিন আগে বলেছিলাম যে মিলেমিশে লুটে খাই জেনে গেছে জনতা, ও পাড়ার মোদী আর এ পাড়ার মমতা। আর আজকে আমরা দেখতে পাচ্ছি নিউ এডুকেশন পলিসি কার্যকরী হওয়ার আগেই যখন নিউ এডুকেশন পলিসির ডাক প্রকাশ করা হয়েছিল, সেই ডাক প্রকাশ করার পর 1 বছর পর দেখতে পেলাম আমাদের পশ্চিমবঙ্গের বুকে যে কথা ছাত্র যুবরা দেয়ালে দেয়ালে লিখে দিয়েছিল যে মিলেমিশে লুটে খাই জেনে গেছে জনতা, ও পাড়ার মোদী আর এ পাড়ার মমতা। তাই ও পাড়ার মোদী যখন নিউ এডুকেশন পলিসি কার্যকরী করে তার একটা জেরক্স কপি আমাদের রাজ্যে ব্রাত্য বসু আর মমতা ব্যানার্জিরা টি মডেলের নামে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে যখন নরেন্দ্র মোদী নিউ এডুকেশন পলিসির 75 পাতার চাপের বিনিময়ে কর্পোরেটদের হাতে বিক্রি করার পরিকল্পনা গ্রহণ করে একলব্য শিক্ষা প্রতিষ্ঠানের নামে আমাদের গোটা দেশের শিক্ষা ব্যবস্থার প্রাথমিক ক্ষেত্রগুলোকে ভেঙে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে, সিলেবাস বদলানোর পরিকল্পনা গ্রহণ করে, একইভাবে টি মডেলের নামে আমাদের গ্রাম, আমাদের মহল্লা, আমাদের পাড়া, আমাদের কলোনি স্কুলগুলোকে, আমাদের গ্রামের স্বপ্নের স্কুল বাড়িগুলোকে ওরা লিজ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে। আর তার জন্যই আমরা রাস্তায় দাঁড়িয়ে থেকে নতুন করে ব্যারিকেড তৈরি করি। আর এই ব্যারিকেডের সামনেই থাকে সুদীপ্ত গুপ্ত, এই ব্যারিকেডের সামনেই থাকে আনোয়ার হোসেন, এই ব্যারিকেডের সামনেই থাকে আমাদের কমরেড আনিস খান্ডা। আর তার জন্যই এদের উপর আক্রমণ নামিয়ে আনে, তার জন্যই পুলিশ জিপে করে এদেরকে টানতে টানতে নিয়ে যাওয়া হয় লকআপে। আর লকআপ থেকে বেরিয়ে এসেও এরা বলে লকআপ আমাদের জন্য, লকআপের জায়গা আমাদের জন্য কম পড়েছে। আর তার জন্যই জেল থেকে বেরিয়ে এসে আবার নতুন করে আন্দোলন শুরু করে। এটাই পশ্চিমবঙ্গের আগামী দিনের জায়গা। আর এই পরিস্থিতির মধ্যে থেকে দাঁড়িয়ে থেকে আমরা যারা ছাত্র, আমরা যারা পড়াশোনা করছি, আমরা যারা আগামী দিনে এই পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে থেকে যখন দেখতে পাচ্ছি এই 11 বছরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের পশ্চিমবঙ্গের বুকে একটা করে নতুন কোনো কলকারখানা তৈরি করতে পারেনি। আমি যে জেলার ছাত্র, আমি যে জেলাতে বড় হয়েছি, অন্যক্ত বর্ধমান জেলার পশ্চিম অঞ্চল যাকে বলা হতো পশ্চিমবঙ্গের রুহ অঞ্চল, আমরা দেখতে পেরেছিলাম 2003 থেকে 7 সাল আমাদের পশ্চিমবঙ্গের তৎকালীন শিল্পমন্ত্রী নিরুপম সেন
একটা ইতিহাস তৈরি করেছিল। মাত্র 3 বছরে 271টা ছোট মাঝারি বড় কারখানা তৈরি হয়েছিল ওই পশ্চিম বর্ধমানে। আর নতুন করে আমাদের পশ্চিমবঙ্গের বুকে ওই নিরুপম সেনরা যেরকম স্বর্ণোজ্জ্বল এক ইতিহাস লিখেছিল, আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2018 সাল থেকে 21 সাল পর্যন্ত এক কালো অন্ধকারের চিরলিপি রচনা করেছে। যে নিরুপম সেনরা 3 বছরে 271টা ছোট মাঝারি বড় কারখানা তৈরি করেছিল ওই পশ্চিম বর্ধমানে, আর 2018 সাল থেকে 21 সাল পর্যন্ত, এটা আমাদের কোন রিপোর্ট না, এটা বিশ্ব ব্যাংকের রিপোর্ট চলছে, ওই রাঢ় অঞ্চলে 3 বছরে 376টা কারখানা বন্ধ হয়ে গেছে মমতা ব্যানার্জির আমলে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বুকে নতুন কোন শিল্পের দিশা নেই। আর যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে দেখতে পাচ্ছি জাল সার্টিফিকেট দিয়েছে, কোন চাকরি কোথায় যাবে তার কোন নির্দেশ দিতে পারছে না, একটা দিশা দেখাতে পারছে না, মিথ্যে মিথ্যে কতগুলো কোম্পানির নাম দিয়ে ছাত্র ছাত্রীদেরকে আমরা অনেকদিন আগেই বলেছিলাম তৃণমূলের টুটি ফুল আমাদের এই পশ্চিমবঙ্গে ছাত্র যুবদের করছে এপ্রিল ফুল, আর তার চলচান্ত উদাহরণ দেখতে পাচ্ছি আমরা। এমন জায়গায় চাকরি দিয়েছে সেই কোম্পানি খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন কোম্পানিতে চাকরি দিয়েছে সেই কোম্পানিতে যখন যাচ্ছে তারা বলছে আমরা কোনো চাকরি ইস্যু করিনি। আর আমরা বলতে চাই, আমি জানি না তৃণমূল কংগ্রেসের কোন নেতা আমাদের কথা শুনছেন না, আমি তাকেও প্রশ্ন করতে চাই। 2011 সালের পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি আমাদেরও, আমরা যারা কথা শুনছি, আমরা যারা কথা বলছি, আমরা যারা রাজ্যের সরকারের সমালোচনা করছি, তারও তিনি মুখ্যমন্ত্রী। তিনি 2011 সালের পর থেকে কি করেছেন? 2011 সালের পর থেকে হাতে একটা কাইচি তুলে নিয়েছে। সেই কাইচি নিয়ে কোথাও পায়খানা উৎপাদন করেছে, কোথাও পেচ্ছাপখানা উৎপাদন করেছে, কোথাও পুজোর প্যান্ডেল উদ্বোধন করেছে, কোথাও ঈদের প্যান্ডেল উদ্বোধন করেছে। আমি তৃণমূলের ছোট মাঝারি বড় কোন নেতা তাকে চ্যালেঞ্জ করতে চাই, আর এই পাশের চায়ের দোকানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা রেখে দিতে চাই। আমি বলতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যদি এমন কোন একটা ছবি থাকে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পায়খানা পেচ্ছাপখানা আর ঈদের প্যান্ডেল দুর্গাপুজোর প্যান্ডেল বাদ দিয়ে পশ্চিমবঙ্গের বুকে একটা কোন নতুন শিল্প প্রতিষ্ঠান বা কারখানা উদ্বোধন করেছে, আমি একজন এসএফআই এর কর্মী হিসাবে বলে যাচ্ছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে যাচ্ছি, ওটা যদি দিতে পারে আমি আমার টিপি করে রাখবো ওই ছবিটা। কিন্তু এমন কোন ছবি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল আমাদের কাছে দিতে পারবে না। তাই এই পরিস্থিতির মধ্যে থেকে দাঁড়িয়েই আমরা ছাত্র রাজনীতি করছি। আর আমরা ছাত্র রাজনীতি করতে করতে উপলব্ধি করেছি আমাদের লড়াই শুধুমাত্র পেনের কালি আর কাগজের কলমের লড়াই না। এই লড়াইয়ের পাশাপাশি আমরা যখন বলছি কলম যার ক্যাম্পাস তার, তখন আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গের বুকে হরেকৃষ্ণ কুমার বিনয় কুমাররাও এক সময় স্লোগান দিয়েছিল নাঙল যার জমি তার। আর এই পরিস্থিতির মধ্যে থেকে দাঁড়িয়ে থেকে আমরা উপলব্ধি করছি আমরা যারা ছাত্ররা, আমরা যারা যুবরা প্রত্যেক দিন সকাল থেকে রাত্রিবেলা পর্যন্ত কলমের কালি পিষে স্বপ্ন দেখি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব বা সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হব। আমরা যেমন ভালো নেই তেমনি যারা প্রত্যেক দিন আমাদের পেনের কালির যোগান দেয় আমাদের বাপ কাকারাও ভালো নেই। আর তার জন্যই আমরা আমাদের বাপ কাকাদের সঙ্গে গত 31 তারিখ আইন অমান্য অভিযানে অংশগ্রহণ করেছিলাম। কি দাবি ছিল আমাদের? আমাদের দাবি তো অবশ্যই ছিল সকল ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যবস্থা করতে হবে। আমাদের দাবি তো অবশ্যই ছিল, আমি যে জেলাতে থাকি সেই জেলাতে মুখ থুবড়ে পড়ে আছে কাটোয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র, অধিকৃত জমি আছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তখন শিল্প বিরোধী আন্দোলনের যে কথা জল জ্যান্ত নিদর্শন ছিল তার মধ্যে একটা নিদর্শন হলো কাটোয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র। আমাদের জেলাতে মুখ থুবড়ে পড়ে আছে, কাটোয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র রূপায়ণ হয়নি। কাটোয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের একরের পর একর জমি সেখানে পড়ে আছে, আর আজকে সেখানে গরু চড়ে যাচ্ছে। আর আমরা বলেছিলাম
যদি কাটোয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র রূপায়ণ হয়, এ পশ্চিমবঙ্গের কম করে ৩,৫০০ ছাত্র যুবরা সেখানে চাকরি পাবে। তাই এই আইন অমান্যতে যখন অংশগ্রহণ করেছিলাম আমরা, তখন অবশ্যই আমাদের দাবি ছিল আমাদের বর্তমান বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে হবে, আমাদের প্রত্যেক কটা সরকারি স্কুলগুলোকে বাঁচাতে হবে। ওই তো গতকাল যখন আমাদের দিদিরা, আমাদের বন্ধুরা গেছিল, কলকাতা কর্পোরেশন অভিযান করেছে, সেখানে নির্দিষ্টভাবে তারা বলেছে কলকাতা কর্পোরেশনের যে শূন্য পদ আছে সেই শূন্য পদে নিয়োগ করতে হবে। তার পাশাপাশি কলকাতা কর্পোরেশনের যে সরকারি স্কুলগুলো আছে, যে কর্পোরেশনের যে স্কুলগুলো আছে, সেই স্কুলগুলোতে কি অবস্থার মধ্যে আছে সেই স্কুলগুলোর পরিকাঠামো ব্যবস্থা ঠিক করতে হবে। সেরকম আমরাও গেছিলাম আইন অমান্য করতে। আমরা দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গেছিলাম, জিএসটির বিরুদ্ধে গেছিলাম। আমরা তার পাশাপাশি বলেছিলাম এই পশ্চিমবঙ্গের ছাত্র যুবদেরকে চাকরি দিতে হবে, আমাদের বর্তমান বিশ্ববিদ্যালয়টাকে বাঁচাতে হবে। আমাদের রাজ্যে কোনো মতে পিপিপি মডেলকে কার্যকরী করা যাবে না। আর যখন আমরা গেলাম ৩১ তারিখ যখন 2টো বাজলো, আমরা দেখতে পেলাম গোটা পূর্ব বর্ধমান জেলার গ্রাম থেকে, মহল্লা থেকে খেটে খাওয়া মানুষরা, কেউ ছোট হাতি করে, কেউ বাসে করে, কেউ ভ্যানে করে, আবার কেউ বাড়িতে একবেলা কাজ করার পর যে বাসটা পেয়েছে সেই বাসটাকে তুলে চলে এসছে। কেউ লুঙ্গি পরে, কেউ হাফ প্যান্ট পরে, কেউ গামছাটাকে মাথায় বেঁধে, আবার কোন ছাত্র টিফিনটাকে সঙ্গে করে নিয়ে এসছে। টিফিনে চলে এসছে স্কুল পালিয়ে। টিফিন থেকে চলে আসার পর আমরা যেখানে জমায়েত করেছিলাম সেই নীলপুর মোড়ে কোনো মতে মায়ের তৈরি করা লুচি আর তরকারিটা খেয়ে নিচ্ছে। অন্যদিকে বক্তব্য দিচ্ছে কমরেড মোহাম্মদ সেলিম। গোটা নীলপুর মোড় অঞ্চলটা লাল 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 লাল, একবারে লালে লাল হয়ে গেছে। মানুষ যেতে পারছে না, রাস্তায় আটকে যাচ্ছে। কিন্তু তার মধ্যেও দেখতে পেরেছি আমাদের কমরেডরা সজাগ হয়ে যে অ্যাম্বুলেন্স গুলো আটকে যাচ্ছে সেগুলোকে বের করে দিচ্ছে। এই তো চেহারা ছিল। আমরা আইন অমান্য করতে গেছিলাম, হ্যাঁ, আমাদের হকের দাবিতে গেছিলাম। আমরা বলেছিলাম আমাদের দাবিগুলোকে মানতে হবে, আর তার জন্যই আমরা একদম পুরো প্রশাসনিক ভবন অভিযান করেছিলাম। আর তারপরে মিছিল এগোতে শুরু করলো। আমাদের ছাত্র যুব আন্দোলনের প্রাক্তনী, এখন বর্তমানে গণতান্ত্রিক আন্দোলনের আমাদের রাজ্যের সর্বোচ্চ নেতা কমরেড মোহাম্মদ সেলিম 15 মিনিট বক্তব্য দিলেন। বক্তব্য দেওয়ার পর আমাদের মিছিল শুরু হলো। মিছিল শুরু হওয়ার পর বিভিন্ন রকম স্লোগানের কোলাজ তৈরি হলো। আর সেই স্লোগানের কোলাজের পর ধীরে 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 মিছিল এগোতে শুরু করলো। মিছিল যখন এগোচ্ছে, আমরা যখন সামনে থেকে দেখছি মিছিলের শেষ দেখা যাচ্ছে না। বিভিন্ন ব্রিজ এক হয়ে গেছে, 2-3টে ব্রিজকে আমরা দেখতে পাচ্ছি। 2-3টে ব্রিজের পরে মিছিলের শেষ প্রান্ত দেখতে পাচ্ছি না আমরা। মিছিল এগোতে এগোতে একটা মিছিল শুরু হলো নীলপুর মোড় থেকে, অন্য মিছিল শুরু হয়েছিল আমাদের বর্ধমান স্টেশন থেকে। সেই মিছিলের দুটো অভিমুখ এক জায়গায় মিশল, আমাদের বর্তমানের প্রাণকেন্দ্র কার্জন পেটে লাগা। সেই মিছিলে যেরকম আছে 80 উচ্চবিত্ত, সেই মিছিলে যেরকম আছে 14 বছরের নিচের বালক, সেই মিছিলে ছিল আমাদের 16 বছরের মেহুজি, যে 3 বছর ধরে ক্যান্সারে আক্রান্ত, এসএফআই করে। তারাও মিছিলের প্রথম মুখ ছিল। এই মিছিলের 2 অভিমুখ মেলার পর আমরা ব্যারিকেড ভাঙতে গেলাম। প্রথম ব্যারিকেড আমাদের কমরেডরা ভাঙলো। আমাদের কথা ছিল 3টে ব্যারিকেড ভাঙবো আমরা। প্রশাসনকেও বলেছিলাম 3টে ব্যারিকেড আমরা ভাঙবো। সেই দ্বিতীয় ব্যারিকেড ভাঙলাম। আমরা দেখতে পেলাম দ্বিতীয় ব্যারিকেড হাফ যখন ভেঙে ফেললাম আমরা, বিনা প্ররোচনায়, কোন রকম প্ররোচনা আমাদের কমরেডরা তৈরি করে, কোন রকম আমাদের কমরেডরা অশান্তি তৈরি করে, হঠাৎ কোন রকম SOP ছাড়াই আমরা দেখতে পেলাম, কোন রকম অ্যানাউন্সমেন্ট ছাড়াই আমাদের কমরেডদের উপর মুহু কাঁদানে গ্যাস করা হলো। আমাদের কমরেডরা কোনোভাবে আক্রমণাত্মক ভঙ্গিতে যায়। সেখানে 80 উচ্চবিত্ত আছে, তাদেরকে দেখতে পেলাম কিভাবে জল কামান দিয়ে সরিয়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করলো। আমাদের কমরেডদেরও চেক ছিল, গ্রাম থেকে এসছে, জামালপুর থেকে এসছে, রায়না থেকে এসছে, খন্ডগঞ্জ থেকে এসছে, চেক থাকবে না কেন? যে পূর্ব বর্ধমান জেলার মাটি থেকে হরেকৃষ্ণ কুমার, বিনয় কুমাররা নাগরিক অধিকারের দাবিতে লড়াই করেছিল, যারা পাড়া গায়ে মানুষকে বলতে শিখিয়েছিল সত্তার জমিদারদের বিরুদ্ধে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আর সেই লড়াইয়ের মধ্য দিয়েই আমরা দেখতে পেলাম 77 সালে যখন বামফ্রন্ট সরকার তৈরি হলো, আর বামফ্রন্ট সরকার তৈরি হওয়ার পর যখন ভূমি সংস্কার হলো, জমি বন্টন হলো, সেই গরিব ক্ষুদ্র মানুষগুলো যারা পৌষ মাসটাকে, যারা চৈত্র মাসটাকে দুবেলা দুমুঠো ভাত পেত না,
শুধুমাত্র তালের বাড়ি নিগড়ে বাঁচত, সেই মানুষগুলো যখন জ্যোতি বসুদের নেতৃত্বে নিজেদের জমি পেল, সেই জমি পাওয়ার পর সেই মানুষটাই স্লোগান দিয়েছিল, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আরে জমি পাওয়ার পর বলেছিল, হকের লড়াই জেতার পর বলেছিল, লড়াই করে পেয়েছি যা, লড়াই করে রাখবো তা। আর আজকে সেই লড়াইয়ের মাটি নরেন্দ্র মোদী দেখতে পাচ্ছি নিউ ফার্মার বিল এনে কর্পোরেটদের হাতে বিক্রি করার চক্রান্ত গ্রহণ করছে। আর একইভাবে ওই রায়না, ওই খন্ডগড়, ওই জামালপুরের মাটিতে 36টা মিল আদানির কাছে ওরা বিক্রি করে দিয়েছে। অনেকে বলতে পারে মিল বিক্রি হয়েছে তো আমাদের কি? গ্রামের অনেক মানুষ বলেছিল, আমরা যখন ছাত্ররা বলেছিলাম, আরে তোমাদের মিলগুলো বিক্রি হয়ে যাচ্ছে, মিল বিক্রির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। বলেছিল মিল বিক্রি হয়েছে তো কি হয়েছে, আমার তো মিলে কেউ চাকরি করে না। আমরা বলেছিলাম মিল বিক্রি হলে প্রথম সমস্যায় অবশ্যই যারা মিলে কাজ করে সেই মিলের শ্রমিকরা পড়বে, কিন্তু তার 2 বছর পর যে স্বর্ণ চাল, আমাদের পূর্ব বর্ধমান জেলায় স্বর্ণ চালের চলন আছে, যে স্বর্ণ চাল 30 টাকা দিয়ে কেন কাকি, সেই স্বর্ণ চালটা যদি আদানিরা ওই মিলটা চালায় তাহলে 100 টাকা হয়ে যাবে, 100 টাকা দিয়ে চাল কিনে খেতে পারবে। সেই মানুষটা এসেছিল আমাদের কথা বুঝে। আমরা 3 মাস ধরে প্রচার করেছিলাম মিল বিক্রির বিরুদ্ধে, আমরা ছোট সভা করেছিলাম, বড় সভা করেছিলাম, মিলের গেটে মানুষ ঐক্যবদ্ধ করেছিলাম। সেই মানুষগুলো আমাদের কথা বুঝে মিলকে বাঁচানোর জন্য, নিজের পাড়াকে বাঁচানোর জন্য, নিজের মহল্লাকে বাঁচানোর জন্য আইন অমান্যতে অংশগ্রহণ করেছিল। আর তারপরে সেই খেটে খাওয়া গ্রামের মানুষ যখন খালি পায়ে হাঁটছে, পায়ে জুতো পর্যন্ত নেই, তাদের ওপর পুলিশ কোন রকম আমাদের কমরেডরা কোন রকম প্ররোচনা তৈরি করে। জল কামান দেওয়ার পর যখন বৃদ্ধরা পড়ে যাচ্ছিল, আমাদের ছাত্র কমরেডরা প্রথম সারিতে ছিল, বলেছিল হ্যাঁ আমাদের বাপ ঠাকুর তাদেরকে এমনি করে ফেলে দিতে পারেন না আপনারা, একের পর এক তুলে আনছে। তখন দেখতে পেলাম পুলিশটা আক্রমণ করতে শুরু করলো। অবশ্যই আমাদের কমরেডরা স্লোগান দিয়েছিল, প্রথম থেকেই মেজাজ অন্যরকম ছিল। মিছিল যখন শুরু হয়েছিল, মিছিলে আমাদেরও বক্তব্য ছিল, আঘাত যদি নেমেই আছে পাল্টা আঘাত ফিরিয়ে দাও, পাল্টা আঘাত ফিরিয়ে দাও। তাই মিছিলকে যখন আটকানোর জন্য আমাদের ওপর নির্মম ভাবে লাঠিচার্জ করেছে, হ্যাঁ প্রতিরোধ করে তুলেছে আমাদের কমরেডরা, প্রতিরোধ করে তুলেছে রাষ্ট্রের বিরুদ্ধে। হ্যাঁ যখন পুলিশরা আসি উঠত, মহিলাদের পুরুষরা আমাদের মাদের, আমাদের বোনদেরকে মারছিল, হ্যাঁ এই প্রতিরোধ আমাদের কমরেডরা গড়ে তুলেছিল। আর সেই প্রতিরোধে ওরা নাস্তা নাবুদ হয়ে গেছে। অনেকে বলছে নাকি মমতা ব্যানার্জির প ভেঙে দিয়েছে, খুব দুঃখ হয়েছে। আমরা বলতে চাই, হীরক রাজার দেশে সিনেমাটা একবার ভালো করে দেখবেন। ছাত্ররা প্রথমে হীরক রাজার মূর্তিটাকে ভেঙেছিল, আর বর্তমানে মমতা ব্যানার্জির পটাকে ভেঙে ফেলেছি। পটা ভাঙলাম, যদি সূত্রে না যাও নবান্নটাকেও ছাড়বো না, নবান্নটাকেও ছাড়বো না। এটাই ছিল আমাদের, এইটা একটা হুঁশিয়ারি ছিল। তারপরে আমরা কি দেখলাম, যখন আমাদের ওপর আক্রমণ করতে শুরু করলো, আমাদের নেতৃত্বরা বললো আর 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 ওদের গায়ে একটাও হাত দেবে না। আমাদের মোহাম্মদ সেলিম বলেছিল, আমরা আবার রায় চৌধুরী, অমল হালদাররা বলেছিল, ওখানকার নেতৃত্ব আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। যখন দেখলো আমাদের মিছিল সম্পন্ন হয়ে গেছে, আমাদের নেতৃত্বরা বললে এবার আমাদের মিছিল করে ফিরে যেতে হবে, তখন কাপুরুষের মতো পেছন থেকে আক্রমণ করেছিল। কেমন ভাবে আক্রমণ করেছে, যখন মিছিল চলে গেছে, যখন পুলিশ বুঝেছে প্রতিরোধ করতে পারবো না, পাল্টা আঘাত নিতে পারবো না, কাপুরুষের মতো এখানে এখানে লুকিয়েছিল, আমাদের কমরেডরা দিয়ে বাঁচিয়েছিল। তার 10 মিনিট পর যখন আমাদের কমরেডরা কেউ বাসে উঠছে, কেউ স্টেশনের দিকে যাচ্ছে, তখন একা পেয়ে আক্রমণ করেছিল, একা পেয়ে আক্রমণ করেছিল। আর একা পেয়ে যখন আক্রমণ করেছিল, তখন আমাদের কমরেডরা একা থেকে দোকা হতে হয় কি করে, আর দোকা থেকে যৌথ হতে হয় কি করে, আর যৌথ থেকে সমষ্টিতে রূপান্তরিত হয় কি করে, সেই প্রতিরোধ করে তুলেছিল। আর তারপরে আমরা দেখলাম 16 বছরের ছাত্রী, 3 বছর ধরে ক্যান্সারে আক্রান্ত মেয়ে, সেই মেয়েটির পিঠে ব্যাগ ছিল, ব্যাগটা খোলা করা হলো,
সেখানকার একজন নতুন একজন মহিলা এসপি আছে। প্রথমে ব্যাগটা খোলা করালো মেয়েটাকে, ওষুধ ছাড়া কিচ্ছু পাইনি মেয়েটির ব্যাগে। চুলের মুঠি ধরে মেয়েটাকে টানতে টানতে লাঠির বাড়ি মারতে মারতে নিয়ে গেল। তারপরে পেছনে ছিল কমপ্লেট পিঠাকে নিয়ে গেল মারতে মারতে পিঠা দিতে। তারপরে আমাদের মহিলা নেত্রী, তারপরে আমাদের হাতের ঊর্ধ্বের নেত্রী, তাদেরকে মারতে মারতে ছুটে নিয়ে গেল। তারপরে আমাদের ছাত্র কমপ্লেটদের উপর কারো হাত ভেঙে দিল, কারো মাথা ফাটিয়ে দিল। এত কমরেডদের ওরা মেরেছে। তারপরে মারার পর অ্যারেস্ট করতে গিয়ে ওরা বুঝতে পারলো লাল ঝান্ডার কত জোর। ওদের কাছে গাড়ি ছিল না অত। আমাদের কমরেডরা ওই শেষ মুহূর্তে যা ছিল ওরা সকলকে অ্যারেস্ট পর্যন্ত করতে পারেনি, গাড়ি পর্যন্ত জোগাড় করতে পারেনি, এত কমরেড আমাদের ছিল। তারপরে আমাদের কমরেডদেরকে রাত্রিবেলা সমস্ত কমরেডদেরকে সবার পিঠে দাগে ভর্তি হয়ে গেছে, লাল লাল দাগে। সেই কমরেডদেরকে নিয়ে যাওয়া হলো রাত 9:30টার সময় লকআপে নিয়ে গেছে। বর্তমান থানায় অ্যারেস্ট করেছে। আমাদের কমরেড এত বেশি অ্যারেস্ট করে বর্তমান পুলিশ স্টেশনে খোলা আকাশের নিচে মেন গেটকে আটকাতে হয়েছে। আমাদের কমরেডদেরকে মাথার উপর ছাদ দিতে পারেনি, এতজনকে অ্যারেস্ট করেছে। লাস্টে কাট আপ করতে শুরু করছে, একে বাদ দিচ্ছে ওকে বাদ দিচ্ছে। তাই দেওয়ার পরও 300 জনের ওপরে কমরেডদেরকে অ্যারেস্ট করতে ওরা পারছে। তারপরে কি করলো, রাত্রিবেলা পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তের যে ব্লকগুলো আছে, সেই ব্লকের যে থানাগুলো আছে, সেই থানাগুলোকে ট্রান্সফার করা হলো। রাত্রিবেলা ট্রান্সফার করা হচ্ছে, এ থানা থেকে ও থানা, ও থানা থেকে ও থানা। রাত 1:30 বাজছে। আমাদের মহিলা কমরেডরা সেই সময়ের মধ্য থেকে আক্রান্ত হয়ে পড়ে আছে, একটুকু পর্যন্ত জল দেয়নি, একটু খাবার দেয়নি। মাথা ফেটে গেছে আমাদের কমরেডদেরকে, সুস্থতা করছে না, ফেলে রেখে দিয়েছে। ছাত্রী কমরেডের মেয়েগুলি ক্যান্সারের জন্য যে ওষুধ খেতে ওষুধ দেয়নি, এই অবস্থার মধ্যে রেখে দিয়েছিল। রাত 1:30টার সময় বাধ্য হলো আমাদের মহিলা কমরেডদেরকে, ছাত্রী কমরেডদেরকে ছাড়তে। রাত্রিবেলা আমাদের কমরেডদেরকে লাঠি পেটা করা হলো, বিভিন্ন কমরেডদেরকে গ্রাম থেকে যারা এসেছিল তাদেরকে জামা ছিঁড়ে দেওয়া হলো। এই অবস্থার মধ্য থেকে আমাদের রাতটা কাটলো। তারপরের দিন আমাদেরকে কোর্টে তোলা হলো। কোর্টে তোলার পর নির্দিষ্ট ভাবে নাম দেখে দেখে কেস সাজানো হলো। রাত্রিবেলা অশ্রাব্য ভাষায় গালাগালি দেওয়া হলো। ছাত্র কমরেডদেরকে নাম জিজ্ঞাসা করা হলো। রাত 3টে পর্যন্ত জেরা করা হলো। হাসতে হাসতে আমাদের ছাত্র কমরেডরা বললো, সূর্য সেনের 20টা আঙুল উপড়ে ফেরার পরও সূর্য সেনের সাথীদের নাম বলেনি। আপনারা তো শুধুমাত্র লাঠি পেটা করছেন, একজন কমরেডেরও নাম বললো। ছাত্র কমরেডদেরকে পেটানো হলো, কেউ নাম বলে। পরের দিন সকালবেলা কেস উঠলো, 178 জনের নামে কেস করা হলো। সেখান থেকে নির্দিষ্ট ভাবে কিছু কমরেডদেরকে পিসি করা হলো, কিছু কমরেডদেরকে পিসি করা হলো, পুলিশ কাস্টাডিতে নিয়ে যাওয়া হলো। 3 দিন ধরে আমাদের কমরেডদেরকে স্নান করতে দেওয়া হয়। জল পেলে জল দিত না, খাবার কি দিত, 2খানা কাঁচা রুটি আর নির্দিষ্ট ভাবে কয়েক বেলার পুরনো বাকি তরকারি। কমরেডরা খেতে পারছেন না। কমরেডদের শ্বাসকষ্ট হচ্ছে, বলছি ইনহেলারটা দাও। বলছি ইনহেলার দেওয়ার জন্য প্রেসক্রিপশন বাড়ি থেকে আনতে হবে, তারপর ইনহেলার দেবে। কোথাও লেখা নেই ইনহেলার। এরকম একটা এমার্জেন্সি মেডিসিন খাওয়ার জন্য, নেওয়ার জন্য, সেবন করার জন্য নাকি প্রেসক্রিপশন লাগে। কমরেডদেরকে এভাবে হ্যারাস করা। তারপরে আমাদেরকে যাদেরকে পিসি লকআপে ডাকা হলো, রাত 2:30টার সময় তোলা হতো ঘুম থেকে। একটা ছোট্ট রুম, এইটুকুনি রুমের মধ্যে আমাদের কমরেডদেরকে রাখা হয়েছিল। তার মধ্যেই পায়খানা, তার মধ্যেই বাথরুম। আমরা খেতে বসতাম যখন, গোটা গোটা জেলের ইচ্ছাকৃত ভাবে বিভিন্ন কয়েদিদেরকে পায়খানা পেচ্ছাপ করার জন্য পাঠিয়ে দেওয়া হতো, যাতে আমাদের খেতে অসুবিধা হয়। 3 দিন ধরে আমাদের কমরেডদেরকে স্নান করতে দেওয়া হয়। ওই ঘরের মধ্যে কমরেডদেরকে রেখে দেওয়া হয়েছিল। তারপরে নির্দিষ্ট ভাবে কিছু কমরেডদেরকে অশ্রাব্য ভাষায় গালাগালি করা হতো, যাতে মানসিক ভাবে তারা ভেঙে পড়ে। কিন্তু একজন কমরেডও মাথা নত করে, কখনো সিভিক, কখনো আবার পুলিশ। এই 2 ভাবে পালা করে মানসিক অত্যাচার করা হতো আমাদের কমরেডদের। তারপরেও কমরেডরা কেউ ভেঙে পড়ে। 3 দিন পিসির পর আবার পিসি দেওয়া হলো আমাদের কমরেড। আমাদের উকিলরা নির্দিষ্ট হয়ে বললো। তারপরে মাথা নত করে এসপি নিজের বাথরুম বাধ্য হলো আমাদেরকে দিতে, বললো স্নান করে আসো। আমাদের কমরেডরা সেদিনটা স্নান করতে পারে।
কমরেডরা নতুন জামা প্যান্ট করতে পারবে। তারপরে আমাদেরকে জেলে পাঠানো হবে। জেলে গিয়ে দেখলাম আবার নতুন পরিস্থিতি। যারা দেখছে বলছে টিএমসি নাম বদলে গেছে। জেলে যারা কয়েদি আছে তারা বলছে টিএমসি পর তৃণমূল কংগ্রেস নেই, নাম বদলে গেছে। এখন আমরা বললাম কি নাম? বললো সিতে টাকা, এমতে মারা, সিতে কমিটি, গোটা তৃণমূল কংগ্রেস তার টাকা মারা কমিটিতে পরিণত হয়েছে। আর এর এজেন্টের নাম হলো মুকুল, এর এজেন্টের নাম হলো পার্থ, এর এজেন্টের নাম হলো অনুব্রত মন্ডল। আর আমরা বললাম তাহলে মালিককে? বললো মালিক তো একজন, এখন সিও হয়েছে, ভাইপো সিও, আর মালিকের নাম মমতা ব্যানার্জি। ওরাও বলছে, ভিতর থেকে ওরা বলছে যে আসল চোর তো বাইরে আছে, আমরা তো চুনোপুটি, আসল চোরকে ধরা হোক। প্রত্যেকবার গুন্তি করতে যখন পুলিশরা আসছে ওরা বলছে আসল চোরটা তো বসে আছে বাইরে, ওদেরকে ধরুন, আমাদের ধরে কি হবে? জেলের মধ্যেও এই শব্দ উঠছে। আর যখন জেল থেকে আমরা দ্বিতীয় দিনের জন্য 9 তারিখ বেরোচ্ছি, আমরা কমরেড আবাস রায়চৌধুরীরা, কমরেড মিমকা সেন্টারটা বেরোচ্ছি, তখন দেখতে পাচ্ছি একটা ঢাক চলে যাচ্ছে। সেখানকার একজন কয়েদি বলছে এই ঢাকে আর অনুব্রত মন্ডলের চরম চরম বল বাজছে না। আমাকে বলছে বেটা কি দোল বাজছে? আমরা বুঝতে পারছি না। বলছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই ঢাকি বাজছে, আর এই ঢাকে একটা বলি বাজছে, সেটা হলো দিদি থাকবে কতক্ষণ, দিদি যাবে বিসর্জন, দিদি থাকবে কতক্ষণ, দিদি যাবে বিসর্জন। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই আইন অমান্যতা একটা টেলার ছিল। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা দেখতে পাচ্ছি আজকে আবার কৃষ্ণনগর, বালুরঘাট একের পর এক নতুন ইতিহাস রচনা করার প্রারম্ভিক পর্যায়ে আমরা দাঁড়িয়ে আছি। ওই জেলের ভিতরে যারা ছিল, দোষ করেছে, শাস্তি পাচ্ছে, তো তারাও আমাদের মনে চোট লাগিয়েছে। আমাদেরকে বলেছে জেলের বাইরে তোমরা যাও। আর সেখানে আমাদের একজনের সাথে পরিচয় হয়েছিল, যখন ফিরে আসছি, নামটা বলছি না, জাতি ধর্ম অনুযায়ী তিনি হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী। আমরা যখন বেরিয়ে আসছি তখন আমাদেরকে বলছে আমি আল্লাহর কাছে বলছি তোমরা বাইরে বেরিয়ে যাও, আর তোমরা দুর্গা ঠাকুরের কাছে বলো দিদি যেন তাড়াতাড়ি নবান্নটা ছাড়তে পারে, তাড়াতাড়ি নবান্নটা ছাড়তে পারে। জেলের মধ্যেও এই ধ্বনি উচ্চারিত হচ্ছে। তাই আগামী দিনে 20 তারিখ আমরা ইনসাফের জন্য যাচ্ছি। অবশ্যই এই সময়ের মধ্য থেকে আমরা দেখতে পেয়েছি 1 বছর হয়ে গেছে, 1 বছর হয়ে যাওয়ার মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে আছে। আনিস খানের দোষীদের শাস্তি দিতে পারেনি, কিন্তু যারা নিজেদের জমির দাবিতে, যারা নিজেদের কর্মসংস্থানের দাবিতে, যারা নিজেদের ক্যাম্পাস বাঁচানোর দাবিতে 31 তারিখ রাস্তায় ছিল, গরু চোরদের ধরতে না পেরে যারা গরু চোরদের ধরার জন্য গেছিল তাদেরকে গ্রেফতার করেছে ওরা। আমরা আগামী দিনে বলতে চাই এই পশ্চিমবঙ্গের বুকে এইরকম বর্তমান পশ্চিমবঙ্গের বুকে প্রত্যেক কটা জেলাতে আগামী দিনের জন্য তৈরি হবে। তাই দিদি ভাইকে বলতে চাই, ফ্লিপকার্টে দেখুন, ফ্লিপকার্টে দেখতে পারবেন সিট বেল্ট বিক্রি হচ্ছে। তাই 24 সালের আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলছি 24 সাল পর্যন্ত না, 20 তারিখের আগে একটা সিট বেল্ট কিনে নিন। আর যদি সিট বেল্ট না কেনে ওই ধর্মতলায় এসএফআই এর আমাদের কমরেডরা যে হুঙ্কার দেবে সেই হুঙ্কারে আপনি 13.5 তলা থেকে পড়ে যাবেন। তাই সিট বেল্টটা কিনে নিন। আর যদি আজকে সিট বেল্ট না কেনেন 2026 সালে গোটা পশ্চিমবঙ্গের মানুষ এই তৃণমূল কংগ্রেসটাকে ওএলএক্সে বিক্রি করে দেবে, ওএলএক্সে বিক্রি করে দেবে। তার জন্যই পশ্চিমবঙ্গের মানুষ তৈরি হচ্ছে। আর তার পাশাপাশি আমাদের বাপ কাকারা যেমন নিজেদের বিয়ের দাবিতে, যেমন নিজেদের কৃষি জমির দাবিতে, যেমন নিজেদের প্রত্যেক দিনকার সামাজিক অধিকারের দাবিতে লড়াই করবে, সেরকম একইভাবে আমরা ছাত্ররা, আমরা যুবরা কর্মসংস্থানের দাবিতে, নতুন শিল্পায়নের দাবিতে, আমাদের লেখাপড়ার দাবিতে, নিউ এডুকেশন পলিসির বিরুদ্ধে, পিপি মডেলের বিরুদ্ধে আমরা লড়াই করব। আর দরকার পড়লে আগামী দিনেতে
জমির লড়াই আর কলমের লড়াই একসাথে হয়ে গিয়ে বাপ কাকা ছেলে মা একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করব, এটাই পশ্চিমবঙ্গের আগামী দিনের ভবিষ্যৎ। আর সেই ভবিষ্যৎ রচনা হচ্ছে, আর সেই ভবিষ্যতের সন্ধিক্ষণে দাঁড়িয়ে থেকে আমরা এই অংশীদার থাকবো। এই ফর্সা দেখে এতক্ষণ ধরে যারা আমাদের কথা শুনছিলেন তাদের সকলকে আমাদের পক্ষ থেকে রক্ষী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। যাদবপুর আঞ্চলিক কমিটি